In this is the second part of the lecture, the brief lecture I'm gonna say. In this lecture, we're going to study some of the famous aviation incident that took place over the last century or so. And let's start case study. Uh, the state jurisdiction and general responsibility of airport and airport authority. Okay. Here we will discuss Article 1 of the Chicago Convention, where contracting states recognizes that every state has complete and exclusive sovereignty over the airspace above its territory. মানে আর্টিকেল 1 অফ দ্য শিকাগো কনভেনশন অনুযায়ী প্রত্যেকটা দেশই তার নিজের দেশের আকাশের উপরে কি বলে তার মানে সম্পূর্ণ এবং একচ্ছত্র কি বলে রয়েছে সার্বভৌমত্ব রয়েছে এটা বলতে। এখন দেখেন U2 কেস 1960 U2, a US high altitude reconnaissance aircraft was shot down at the height of 20,000 meter over Soviet territory. আপনারা সবাই জানেন 1960 সালে দুনিয়াতে দুইটা সুপার পাওয়ার ছিল, একটা ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর তার পশ্চিমা মিত্র বলয়, আর ছিল সোভিয়েত ইউনিয়ন আর বর্তমান যে রাশিয়ার সঙ্গে আরো অনেক বড় এলাকা মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল এবং তার মিত্ররা। এই যে দুই শক্তি ছিল, দুজনের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে লেগেই থাকতো এবং এই যে সময়টা, এই যে আপনার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময় নিয়ে আপনার মানে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত এটাকে বলা হয় স্নায়ুযুদ্ধ অথবা কোল্ড ওয়ার। তো হচ্ছে গিয়ে এই যে স্নায়ুযুদ্ধের সময়কালে দেখেন U2 ফ্লাইট ছিল, এটা কি রিকনেসান্স, এটা হচ্ছে গিয়ে কি যে মানে পর্যবেক্ষণে একা, অন্য ভদ্র ভাষায় বলা হচ্ছে পর্যবেক্ষণ, বাট সোজা কথায় গোয়েন্দা বিমান। হ্যাঁ, গোয়েন্দা বিমানটা হচ্ছে গিয়ে 20,000 ওটার মধ্যে গুলি করে ফেলে দেওয়া হয়েছিল, যদিও এটা আর্মি প্ল্যান ছিল না, তারপরেও মানে গোয়েন্দা দিয়ে এটা আপনার মানে বলেন। এই এয়ারপ্লেনটা হচ্ছে গিয়ে কি পাকিস্তান থেকে ছাড়ছিল এবং ফিনল্যান্ডে ছিল। হ্যাঁ, পাকিস্তান থেকে ছাড়ছিল, তখন খেয়াল করে দেখেন ওই সময়টাতে পাকিস্তান ছিল ইউএসএ খুব বড় একটা বন্ধু এবং ইন্ডিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের বন্ধু। বাংলাদেশ তখনও তৈরি হয়নি, তো হচ্ছে গিয়ে স্বাধীন হয়নি তখনও। তো যাই হোক, যেটা হচ্ছে গিয়ে কি আপনার মানে পাকিস্তান থেকে যাচ্ছিল ফিনল্যান্ডে, যাওয়ার পথে সোভিয়েত এয়ারস্পেসের উপরে আপনার মানে কি ছবি তুলবে। তো এই দেখেন, অনেকে আপনার মানে সোভিয়েত ইউনিয়নের পুরো নামটা জানেন না, ইউএসএসআর বলে আটকে যান। ইউএসএসআর হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, ইউএসএসআর রিপাবলিকস, আর এসএস দিয়ে হচ্ছে গিয়ে সোভিয়েত সোশ্যালিস্ট সমাজবাদী। কি বলে আপনার মানে এখন ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন তৎকালীন এটা প্রতিবাদ করছে। যাই হোক, ইউএসএটা তার রিঅ্যাকশনকে জাস্টিফাই করার চেষ্টা করে নাই ইন্টারন্যাশনাল লতে, আন্তর্জাতিক আইন দিয়ে, ওর মানে আপনার মানে বা প্রতিবাদও করে নাই। যে গুলি করে যে নামায় ফেলছে সোভিয়েত আমেরিকান প্লেনটা, এটাকে প্রতিবাদও করে নাই। হ্যাঁ, এবং যে পাইলটটা ছিল তখন কিন্তু আপনার মানে ছিল না কি, ড্রোন এগুলো ছিল না, যে অটো পাইলট, তখন পাইলটদের উড়ে নিয়ে যেত। পাইলটের যে বিচার হয়েছিল সোভিয়েত ইউনিয়নে, এটারও কোনো প্রতিবাদ করেনি। এবং মানে এই যে ইউএস যে প্রতিবাদ করে নাই, এটা হচ্ছে গিয়া কি, এটা তাহলে কি ছিল, ইন্টারন্যাশনাল ট্রেসপাস ছিল, বাই মিলিটারি এয়ারক্রাফট মে বি ইউজিং ফোর্স উইদাউট ওয়ার্নিং। হ্যাঁ, তো কাজে এখানে সিভিল এভিয়েশনের কোনো আইন অ্যাপ্লিকেবল হয় না, কারণ ইউএসএ নিজে এটা কোনো প্রতিবাদ করে না। কাজে এটা পুরো ধরে নেওয়া যায় যে হ্যাঁ, সিভিলিয়ান বিমানের ছদ্মবেশে আপনার তারা নজরদারি করতেছিল সোভিয়েত স্পেস অঞ্চলের উপরে, যে সোভিয়েতের কোথায় কি আছে এটা জানার জন্য। আচ্ছা, অ্যাপল লিবিয়ান এয়ারলাইন্স ট্র্যাজেডি 1973 আসলে এখানে কি ঘটছিল, যে লিবিয়ান এয়ারক্রাফট অন a scheduled commercial flight to Cairo was shot down by Israeli fighters after accidentally entering sensitive airspace over Israeli occupied সিনাই। সিনাই উপদ্বীপ বর্তমানে মিশরের কাছে এটা হ্যান্ড ওভার করা হয়ে গেছে, বাট এটা ইসরায়েলি অকুপেশন ছিল 1973 সালের দিকে। ওইখানে লিবিয়ান এয়ারলাইন্স এর একটা এয়ারক্রাফট কমার্শিয়াল ফ্লাইট, এটা বাণিজ্যিক ফ্লাইট ছিল, কোনো গোয়েন্দা ফ্লাইট ছিল না। এটা হচ্ছে গিয়ে সিনাই উপদ্বীপের দিকে সামান্য চলে আসছিল, তখন ইসরায়েলি ফাইটাররা এটাকে আপনার মানে গুলি করে দিয়ে দিচ্ছিল। ঠিক আছে, শটডাউন মানে গুলি করে মাটিতে নামাই দিয়েছিল। এবং যাই হোক, এই এয়ারক্রাফটটা কি জেনে শুনে হচ্ছে গিয়ে ভূমি থেকে যে ইনস্ট্রাকশন আসছিল এটা ইগনোর করতেছিল, উপেক্ষা করতেছিল। যাই হোক, ইসরায়েল ভবিষ্যতে যেহেতু এটা কোনো সামরিক বিমান ছিল না, ইসরায়েল এটার জন্য ক্ষমা প্রার্থনা করছিল এবং
কম্পেনসেশন দিয়েছিল এক্স গ্রেসিয়া বেসিস। আচ্ছা, এক্স গ্রেসিয়া বেসিস জিনিসটা কি ল্যাটিন টার্ম, এটা হচ্ছে আপনি মানে কোনো আইনের দ্বারা বাধ্যতামূলক নয়, আপনি আপনার নৈতিক দায়িত্ব থেকে দিচ্ছেন। মানে আপনাকে আইনে কোনো কিছু বাধ্য করে না যে এত কোটি টাকা দিতে হবে, কিন্তু আপনি আপনার নৈতিক দায়িত্ব, না গুলি করে মেরেছে, এতগুলো সিভিলিয়ান মারা গেছে, তা যদি আমার কোনো আইন বাধা দিচ্ছে না, তারপরে আমি নিজে থেকেই দিয়ে দিই। তো ইসরায়েল মোরাল সেন্স থেকে টাকাটা দিয়ে দিছিল। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে কারণ এই দুর্ঘটনায় 108 জন মারা গেছিল। ওই সময় 108 জন মানে অনেক মানুষ। তখন প্লেন গুলো মানে 108 জন ক্যারি করতে গেলে অনেক বড় প্লেন হলো। এখন তো আধুনিক হয়েছে অনেক কিছু, ইঞ্জিন পাওয়ার ইত্যাদি বাড়ছে, ফ্লাইট হচ্ছে দোতলা হয়ে গেছে। তা আগে হচ্ছে গেলে আপনার মনে হয় বড় প্লেন লাগতো 108 জনের ফ্লাইট নিয়ে। তো 108 জনই মারা গেছিল এই দুর্ঘটনা। কোরিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 007 ইনসিডেন্ট, এটা 1983 সালের ঘটনা। আলাস্কা, আলাস্কা হচ্ছে গিয়ে কি আমেরিকার একটা জায়গা, কানাডার পাশে, আমেরিকার বরফে আচ্ছাদিত, এখানে বছরের 12 মাসই বরফ থাকে। তো সাউথ কোরিয়াতে যাচ্ছিল আলাস্কার থেকে। এটাও হচ্ছে কি একটি ওই সময়ও ইউএসএসআর মানে ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, বর্তমানে পূর্বের সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া। তো ওটার সেন্সিটিভ এলাকা দিয়ে উড়ে যাচ্ছিল কোরিয়ান বোয়িং 747, ফ্লাইট নাম্বার হচ্ছে গিয়া আপনার 007। এটা হচ্ছে গিয়ে ইন্টারসেপ্ট করা হয় এবং শটডাউন মানে গুলি করে ভূপাতিত করা হয় আপনার মানে ইয়ে কি বলে আপনার মানে জাপানের দক্ষিণে শাকালিন আইল্যান্ড নামে সোভিয়েত ইউনিয়নের একটা এয়ার স্পেস ছিল। ওইখানে হচ্ছে গিয়ে আপনার মানে অন্ধকারের ভিতরে আপনার মানে এটা শটডাউন করে নামানো হয়। এটা দিয়ে কি বলে আপনার মানে এটার জন্য ক্ষতিপূরণ আদায়ের জন্য রিপারেশন মানে ক্ষতিপূরণের দাবি আদায়ের জন্য আপনার ক্লেম করা হয়েছিল যে লস অফ লাইফ এন্ড ড্যামেজ টু দ্য প্রপার্টি, যে কি বলে আপনার মানে সম্পত্তি, প্লেনে যা মূল্যবান জিনিসপত্র ছিল, তারপর প্লেন নিজে ইটসেলফ প্রপার্টি এটা ছিল, তারপরে যারা মারা গেছেন তাদের জন্য ক্ষতিপূরণের দাবি করা হয়েছিল। তো হচ্ছে আইএসএও হচ্ছে গিয়ে আপনার ফেক ফাইন ইনভেস্টিগেশন কনক্লুড করছে যে এয়ারপোর্টের ডেভিয়েশনটা ইকুইপমেন্ট ফেলের জন্য ছিল না, অথবা ইন্টেনশনাল ছিল না, নেগলিজেন্স অফ দ্য কিউ রিপোর্ট ছিল। আচ্ছা, তার মানে কি ছিল এখানে? আইসিএও কি আপনার সবাই জানেন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন দিয়ে কি বলে আপনার অফিস কি অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, আইসিও। এটা আপনাদের প্রথম লেকচারে পড়া ছিল, সেকেন্ড তিন নাম্বার লেকচার পর্যন্ত পড়ানো হয়েছে আপনাদের। তো যাই হোক, আইসিএ ছিল হচ্ছে গিয়ে কি আপনার মানে ইনভেস্টিগেশন, তদন্ত করছিল, তদন্ত করে দেখছিল যে হ্যাঁ, এই যে সোভিয়েত ইউনিয়নের সেন্সিটিভ স্পর্শকাতর এলাকার উপর দিয়ে যে উড়ে গেছে, এটা কোনো ইকুইপমেন্ট ফিল্ডের কারণে ছিল না। কোরিয়ান এয়ারলাইন্স বোয়িং 007 এর কোনো আপনার বোয়িং 747 এর কোনো ইকুইপমেন্ট ফেলিওর ছিল না। এবং তাদের মানে কি বলে ওই লুকিয়ে প্রবেশ করার কোনো উদ্দেশ্য ছিল না, ইন্টেনশন ছিল না, কিন্তু ক্রিউরা ছিল নেগলিজেন্ট, মানে ওনারা যে এভিয়েশন চার্ট ম্যাপ এগুলো নেভিগেশন এগুলো ভালোভাবে করেন, ওনারা কি নেগলিজেন্ট ছিল, ওনারা কাজের দায়িত্বে অবহেলা করছে। যাই হোক, আইসিও কাউন্সিল কি মানে ইউএসএসআর কে দোষী সাব্যস্ত করছিল কি জন্য, যে আপনার আর্ম ফোর্স কেন ব্যবহার করলো, ওরা তো আর মিলিটারি ছিল না যে গুলি করে আপনার দিবে, অথবা গোয়েন্দা প্লেন হচ্ছে, আপনার যে গুলি করে নামাইছে এই কারণে আর্ম ফোর্স ব্যবহার করার জন্য ওদের দোষী সাব্যস্ত করছে। তারপরে হার্নান্দেজ ভার্সেস এয়ার ফ্রান্সের কাহিনী। এটা ছিল যে কি যে ইট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড দ্য এয়ারক্রাফট ক্যারিয়ার লায়াবিলিটি বিগেন when the passenger puts himself in the hands of the employee of the carrier and ends when the passenger enters into the arrival hall of the point of deviation। হুম, তো হচ্ছে গিয়ে আর কি বললাম, এটা বিশ্বাস করা হয় যে আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার লায়াবিলিটি, এটা কিন্তু আপনার একটু আগে যে পড়ে আসেন টোকিও কনভেনশনের যে ফ্লাইটের ডেফিনেশন ওইটার ভিতরে পড়ে না। এটা হচ্ছে আপনার ওই ক্যারিয়ারের লায়াবিলিটি, এরোপ্লেনের দায়িত্ব প্যাসেঞ্জারের প্রতি কোন জায়গা পর্যন্ত থাকে। হ্যাঁ, কোন জায়গা পর্যন্ত থাকে, যখন প্যাসেঞ্জার হচ্ছে কি আপনার মানে যখন প্লেনের ক্রুদের হাতে নিজেকে ছেড়ে দেয়, এটা ম্যাক্সিমাম সময় কখন ঘটে, এটা কিন্তু খুব সুন্দর ডেফিনেশন। এটা একদম স্পেসিফিক করে বলে নেই, কারণ এক এক দেশে এয়ারপোর্টে এক এক নিয়ম। যখন হচ্ছে গিয়া প্লেনের ক্রুদের হাতে প্লেনের দায়িত্বে নিজেকে সঁপে দেয় যে না, আমি এখন প্লেনে ঢুকে গেছি, এখন আমার সব দায়িত্ব তাদের। হ্যাঁ, আমার আর কোনো দায়িত্ব নাই, কোনো খরচ কোনো কিছু নাই, আমি হচ্ছে প্লেনে ঢুকছি, আমাকে এখানে পৌঁছায় দেওয়া তাদের দায়িত্ব। তো হচ্ছে এইখান থেকে হচ্ছে গিয়ে এখন দেখেন আর আবার দায়িত্ব প্লেনের কখন শেষ হয়, যখন অ্যারাইভাল হল মানে যে দেশে পৌঁছাইছেন ওই দেশে একটা অ্যারাইভাল হল থাকে। তো অ্যারাইভাল হলে আপনি যখন পৌঁছাবেন,
অভ্যর্থনা আপনার লেখা থাকবে যে অভ্যর্থনা। ওইখানে যখন একটা দেশের অন্য একটা দেশের এয়ারপোর্টে আপনি যখন অভ্যর্থনা হলে ঢুকে যাবেন, প্রথম পাটা রেখে দিবেন, তখনই প্লেনের দায়িত্ব শেষ। হার্নান্দেজ এয়ার ফ্রান্সে কি করছিল, মিস্টার হার্নান্দেজ কি করতেছিল, পাসপোর্ট কন্ট্রোল দিয়ে যাচ্ছিল এবং বেগেজ এরিয়াতে কি বলে, বেগেজ এরিয়াতে টেররিস্টরা হামলা করছিল। বেগেজ এরিয়া কোথায়, বেগেজ এরিয়া হচ্ছে যেখান থেকে ব্যাক লেন করে গোয়িং টু দা পাসপোর্ট কন্ট্রোল, কি বলে, বেগেজ এরিয়াতে আপনার মানে ওনাকে হামলা করছিল টেররিস্টরা। কি বলে আপনার মানে কি বলে, এখন আপনার বেগেজ এরিয়াতে যে এটা হচ্ছে কিন্তু যাবার সময়, বাইরে হওয়ার সময় না, আপনার যে সুটকেস নিয়ে আসেন প্লেন থেকে ওই রকম কোনো জায়গা না, এটা ঢুকার সময়, রাতার ঢুকার সময় বেগেজ এরিয়াতে হচ্ছে কি আপনার মানে কি, আর কি বলে আপনার, উনি হচ্ছে কি আর কি বোর্ডিং কার্ড কালেক্ট করে দিয়েছেন। তাই যখন এটা হচ্ছে বোর্ডিং কার্ড কালেক্ট করে হচ্ছে, বেগেজ এরিয়াতে সন্ত্রাসী হামলা করছে। আপনার মানে ওই এয়ারপোর্টে ঢুকলে দেখবেন আপনার ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল একটা জায়গায় আপনার মানে মালপত্র আপনি দিয়ে দেন, আপনার ঢোকার পরে পরে তো আপনার সুটকেস ইত্যাদি সব চেক করা হয়, এয়ারপোর্ট অথরিটি এটা করে। এরপরে আপনি এয়ারলাইন্সের আপনার নির্ধারিত এয়ারলাইন্সের কাউন্টারে যান, ওখানে আপনি আপনার মালগুলো রাখেন, ওরা ওজন করে, এরপরে আপনি আপনার মানে সবার প্রথমে সরি পাসপোর্ট আর টিকিট দেখাইতে হয়। তারপরে কি বলে ওই আপনার প্লেনের লোকজনেরা বইটা মনে রাখবেন, বিমানের কাউন্টারে আপনার যদি বিমানের টিকিট থাকে, আপনি ফর এক্সাম্পল আপনি বাংলাদেশ বাংলাদেশ থেকে ইয়েতে যাচ্ছেন, ইংল্যান্ডে যাচ্ছেন, আপনি ব্রিটিশ এয়ারওয়েজ আছেন, ব্রিটিশ এয়ারওয়েজের যে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা সিলেটের ব্রিটিশ এয়ারওয়েজের যে কাউন্টার, ওই কাউন্টারে আপনি যাবেন, চেক ইন কাউন্টার বলে এটাকে। ওইখানে গিয়ে আপনি হচ্ছে আপনার পাসপোর্ট, তারপরে হচ্ছে কি আপনার মানে টিকিট শো করবেন, ওরা আপনাকে দেখে তারপরে বলবে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি সিটে রিকোয়েস্ট করবেন যে এখানে এখানে আমাকে দিয়ে দাও। এরপরে আপনাকে বলবো যে আপনার লাগেজ গুলো দিয়ে বেল্টে দেন, বেল্টে হচ্ছে কি ওরা ওজন করে, ওজন করে দেখে যে না ঠিক আছে ওয়েট লিমিট ক্রস করেনি, তখন আপনাকে লাগেজটা নিয়ে নেয় আর লাগেজের ট্যাগ লাগিয়ে দেয় আপনার বোর্ডিং কার্ড অথবা টিকিটের সঙ্গে। তো হচ্ছে লাগেজ কার্ডের লাগেজের স্টিকারটা লাগাই দেওয়া হবে। তা আপনার মানে এই জায়গা থেকে হচ্ছে কি আপনার মানে ইয়েগুলো আপনার হার্নান্দেজে বলে এই পর্যন্ত জিনিসটা ঘটে গেছে, বোর্ডিং ও পেয়ে গেছে। এইসব শেষ হওয়ার পরে হচ্ছে কি আপনার লাগেজ এরিয়া কনভেয়ার বেল্ট করে যে যে মালগুলো যাচ্ছে ওই জায়গায় সন্ত্রাসী হামলা করছে। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে হার্নান্দেজ হচ্ছে কি আপনার মানে এই সব চেকিং টেকিং সব হার্নান্দেজের উপরে হয়ে গেছিল, ওকে ফিজিক্যাল এবং হ্যান্ডব্যাগ সার্চও করা হয়ে গেছিল। ফিজিক্যালি প্রসিডিং ফ্রম সার্চিয়ার টু দ্য এয়ারক্রাফট সাম, এয়ারক্রাফট ছিল হচ্ছে কি 250 মিটার দূরে ইয়ে থেকে, হার্নান্দেজ থেকে। তখন কি করছিল দেখেন, কি বলে যখন হচ্ছে গিয়ে ফ্লাইট ছাড়বে তখন হচ্ছে কি আপনাদের কিন্তু ইয়েগুলো বোর্ডিং কার্ড পেয়ে যাওয়ার পরে ভিতরে আবার আপনাদের মানে বড় বড় লাগেজ গুলো তো ছেড়ে দেন, হ্যান্ড লাগেজ গুলো আবার বোর্ডিং করার পরে দিয়ে কি বলে এটাকে বলা হয় ডিপার্চার লাউঞ্জ, মানে বহির্গমন অভ্যর্থনা কেন্দ্র। তো বহির্গমনের ওই জায়গায় হচ্ছে কি আপনার মানে ডিপার্চার লাউঞ্জে আপনারা যখন বসেন, ডিপার্চার লাউঞ্জে যাওয়ার আগে আপনার যে হ্যান্ড লাগেজ, তারপর আপনার বেল্ট খোলা হয়, জুতা খোলা হয়, এগুলো খুলে আপনাকে চেক করা হয়। হ্যাঁ, তো এই চেক গুলো পর্যন্ত হার্নান্দেজের হয়ে গেছে। যখন হচ্ছে গিয়ে এখন ফ্লাইট শুরু হওয়ার আগে প্যাসেঞ্জারদের ডাক দেয়, হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট হয় অ্যানাউন্সমেন্টে দিয়ে বা রাস্তায় এয়ারপোর্টে বলতে পারেন কিংবা ওই এলাকায় অ্যানাউন্সমেন্ট থেকে যে এই ফ্লাইটটা ছাড়বে, যাত্রীরা দয়া করে লাইনে দাঁড়ান। তো লাইনে ওরা দাঁড়ায় যায়। তো হার্নান্দেজও দিয়ে 2 লাইনে দাঁড়াইছে ডিপার্চার গেটের সামনে, 4 নম্বরের সামনে দিয়ে বড় বড় এয়ারপোর্টের ডিপার্চার গেট অনেকগুলো থাকে, হিথ্রো এয়ারপোর্টের ডিপার্চার গেটের সংখ্যা হচ্ছে গিয়ে প্রায় আপনার মানে কি বলে 20টার মতো। তো হচ্ছে গিয়ে আমাদের দেশের ডিপার্চার গেট এই পর্যন্ত আছে হচ্ছে গিয়ে বেশ কয়েকটি আছে, কম না বেশ কয়েকটি আছে। তো হচ্ছে গিয়ে আপনার মানে মোস্ট প্রবলি 4টার থেকে 4টাই আছে বোধহয়। তো হচ্ছে গিয়ে আপনার মানে তো হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে ওইরকম 4 নম্বর গেটের সামনে হান্নান দাঁড়াইছে। তো হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আপনার মানে কি সামান্য কিছু হ্যান্ডফুল অফ কিছু মানে হাতে গোনা কয়েকজন প্যাসেঞ্জার দাঁড়াইছিল, হ্যান্ডফুল বলতে কি মানে আপনার মানে হাতে গোনা যায় হ্যান্ডফুল। তো হচ্ছে গিয়ে আর এগুলা টু টেররিস্ট ফায়ার বাস্ট অফ অটোমেটিক ওয়েপন ফায়ার, দেখেন হঠাৎ করে 2 সন্ত্রাসী আপনার মানে সার্চ প্রসিডিওর হবে ওই জায়গায়, বুঝছেন, প্লেনে ওঠার আগে আবার সার্চ হয়। তো সার্চ প্রসিডিওর হবে এখানে, 2 টেররিস্ট হচ্ছে গিয়ে আপনাকে গুলি করা আরম্ভ করছে। হ্যাঁ, আহ, ইয়ে 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 এই যে দুইটা কিউ যে ছিল ওই ডাইরেকশনে গুলি করা আরম্ভ করছে এবং ফায়ার গ্রেনেড ছাড়ছে এবং প্যাসেঞ্জারদের কাছাকাছি এটা বাস্ট হয়েছে। তো হচ্ছে কি আপনার মানে কি বলেন, কনভেনশন হচ্ছে এই জায়গায় অ্যাপ্লাই হয়নি। হ্যাঁ, কি বলে অ্যাটাক অন লায়াবিলিটি অফ দ্য টিডব্লিউ ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স এক্সামশন করা হচ্ছে। এখন তখন যে যে সালে ঘটনাটা ঘটছিল তখন লায়াবিলিটি আসে না, পরে হচ্ছে কি এটা মডিফাই হচ্ছে ওয়ার্সো কনভেনশন। হ্যাঁ, এটা কত সালের যে কাহিনী দেখেন,
1983 সালের কাহিনী। তখন ওয়ার্সো কনভেনশন ছিল, মন্ট্রিল কনভেনশন কিন্তু তখনো আসেনি, 1999 সালের কনভেনশনটা তখনো আসেনি। তো হচ্ছে কি আপনার মানে কি বলে এটা হচ্ছে এই জায়গায় তো ওয়ার্সো কনভেনশন অনুযায়ী লায়াবল হয়নি। আর এখন এখন হচ্ছে গিয়া কি এখন লিমিট হচ্ছে গিয়া আপনার মানে 75,000 পার প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার যদি ইনজুরি অথবা ডেথে মারা যায়, ওয়ার্সো কনভেনশনের 17 নম্বর আর্টিকেল এই কথাটা বলা আছে যে এইরকম হবে, কেরিয়ার ইজ শেল বি লায়াবল ড্যামেজ সাস্টেইন ইন দ্য ইভেন্ট অফ ডেথ আর ওয়ার্নিং প্যাসেঞ্জার। তখন কিন্তু মানে 83 সালে এই আইনটা এত মডিফিকেশন ছিল না, এই কারণে হচ্ছে গিয়া ট্রান্স আপনার মানে এটা কি এক্সাম্পশন হয়েছে। কাজেই আপনার শুরুতে ডেফিনেশন পড়ানো ছিল যে জায়গা থেকে এয়ারলাইন্সের দায়িত্বে চলে আসে ওই জায়গা থেকে, কাজেই এই ডেফিনেশন অনুযায়ী পড়ে নাই, বেঁচে গেছে। তো হচ্ছে ট্রান্স টিডাব্লিউ এটা প্লেনের নাম ছিল, ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স, ওরা হচ্ছে দোষী সাব্যস্ত হয়নি। তো আর্টিকেল 7 বলে দিচ্ছে যে না কখন ড্যামেজ হবে, এটা আপনার মন্ট্রিল কনভেনশনে পড়ে আসেন যে কখন হবে, ক্যারিয়ার শেল বি লায়াবল ফর ড্যামেজ সাস্টেইন ইন দ্য ইভেন্ট অফ ডেথ, wounding passenger near the body if the incident was caused by the damage or sustained took place on board of the aircraft in the course of any operation embarking or disembarking। দেখেন এই যে ওরের পরে যে লাইনটা, এটাই ইম্পর্টেন্ট। এরা এর আগ পর্যন্ত কি প্লেনের ভিতরে ঘটনা করলে এটার জন্য লায়াবল, এই যে ওর লিখে যে লাইনটা লাগাইছে or in the course of any operation of embarking or disembarking, মানে প্লেন ওঠার আগে যে চেকিং হয় ওই জায়গাও প্লেনের দায়িত্বের ভিতরে পড়ে যায় এই লাইনটার কারণে। কারণ কি এখানে বলতেছে এম্বার্কিং, প্লেনে ওঠানোর জন্য যে যে প্রস্তুতি প্রয়োজন, যে যে কাজগুলো করা হয়, ওই জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে এটার জন্য দায়ী থাকবে এয়ারপ্লেন ক্যারিয়ার। আপনাদের কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন আসা উচিত ছিল, স্যার এয়ারপ্লেন ক্যারিয়ারও তো এয়ারপোর্ট অথরিটি এগেনস্টে মামলা করতে পারে, কারণ আপনি তো বলছেন শুরুতেই ঢুকার সময় একটা চেক ইন করা হবে সব ধরনের লাগেজ, আপনার হ্যান্ড লাগেজ, তারপরে লাগেজ এয়ারপোর্টে ঢুকা মাত্র আপনি সিলেটে ঢুকেন, ঢাকায় ঢুকেন, আপনাকে চেক করা হবে। আপনার কিন্তু এই প্রশ্নটা করা নেই, করা উচিত ছিল যে স্যার তাহলে কি এয়ারপোর্ট অথরিটি লায়াবিলিটি নাই? অবশ্যই লায়াবিলিটি আছে, মামলা হবে, আপনি এয়ারলাইন্স এর কাছে মামলা করতে পারেন, কিন্তু এয়ারলাইন্স বলবে না আমি তো একা দায়ী না, বলতে পারে আমি কোনোভাবেই মানে ভালো লেভেলে ক্লেম করবে আমি তো কোনোভাবেই দায়ী না, কারণ 100% লায়াবিলিটি হচ্ছে কি এয়ারপোর্ট অথরিটি, তারা ভালোভাবে চেক করে উঠেনি। তো লায়াবিলিটি এইভাবেই যায়, একজন আপনি যে মামলা করেন ক্যারিয়ার এগেনস্টে, ক্যারিয়ার মামলা করবে হচ্ছে কি এটাকে আপনার মানে জয়েন্ডার করে দিয়ে দিবে আপনার কি এয়ারপোর্ট অথরিটি, কারণ ওরা বলে দিবে যে আমরা দায়ী সব্যস্ত, দোষী প্রমাণ দেখা যায় দায়ী যে দেখান এয়ারপ্লেন অথরিটি ওরা চেক করে ঢুকাইছে, তাহলে অস্ত্র গ্রেনেড নিয়ে কিভাবে ঢুকি, এইভাবে লায়াবিলিটি গেমটা এইভাবে যাইতে থাকে।